আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যেভাবে ধরা পড়লেন পলাতক আসামি মেজর মোজাফফর। তারপর জানিয়ে দিব বিএনপির হাতে কত টাকা আছে জানালেন রিজভী। এখন জানিয়ে দিব বিএনপি ভোট মানে কিন্তু গণভোট মানে না বলছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দিব শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার জাতির ভাগ্য বারবার হতাশ বলছেন চরমনার পীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। হত্যাকাণ্ড যেভাবে ধরা পড়েন পলাতক আসামি মেজর মোজাফফর। চলিত বছরে গ্রেফতার হওয়ার অসমাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহযোগীকে গ্রেফতার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের হাতে শনাক্ত হন শহীদ রাষ্ট্রপতি রেজাউল রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি মেজর অফ মোজাফফর হোসেন। গত 16 জুলাই রাজধানী এবং বনানীর একটি বাড়ি থেকে 77 বছর বয়সী পলাতক এই আসামিকে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে মিলিটারি পুলিশের কাছে হস্তক্ষেপ করা হয়। মোজাফফিজুর হোসেনকে গ্রেফতারের মাধ্যম দিয়েই বাংলাদেশের রাজনীতিকর ইতিহাসে অন্যতম নৃশংস এই হত্যাকাণ্ডটি আবারও নতুন করে আলোচনায় এসেছে। তদন্তকারী সংস্থান সূত্রে জানায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘাতটি মানবাধিকার বিরোধী অপরাধের বিচারের দায়িত্বে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির একটি অভিযোগের তদন্ত সূত্রে ধরে মোজাফফর হোসেনকে অবস্থান শনাক্ত করা হয়। চলিত বছরের শুরুর দিকে গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করার সময় কিছু সন্দেহভাজন নম্বরে খোঁজ পান আইসিটির তদন্ত কর্মকর্তারা। পরে পুলিশ তাদের গোয়েন্দা ও প্রযুক্তিগত বিশেষজ্ঞর মাধ্যমে নিশ্চিত হন নাম্বার পলাতক মেজর মোজাফফর হোসেন। এরপরই বনানীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানবীর জোহা এনটিভি অনলাইনকে বলেন, লেফটেন্যান্ট জেনারেল অফ মাসুদ উদ্দিন চৌধুরী ব্যক্তিগত বিচিক এবং এসপি খুঁজেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি। বিএনপির হাতে কত টাকা আছে জানালেন রিজভী। নির্বাচন কমিশনার ইসি 2025 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে আয় ব্যয়ের অডিট রিপোর্ট এর হিসাব জমা দেন দলটির সিনিয়র যুগান্তর মহাসচিব রুহুল করিম রিজভী নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিএনপির এই প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সহ দপ্তর সম্পদ মনির হোসেন। দলটির দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে তাদের মোট আয় হয়েছে 22,55,182 টাকা এবং ব্যয় হয়েছে 15,10,10,857 টাকা। উদ্যোক্ত হয়েছে 6,93,54,325 টাকা। ব্যাংকে মোট জমা রয়েছে 28,04,71,680 টাকা। এছাড়া হাতে নগদ রয়েছে 2,79,700 টাকা। সর্বমোট আছে 28,07,360 টাকা রয়েছে। আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল করিম রিজভী বলেন, আমাদের 2025 পঞ্জি বছরে 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আয় ব্যয় হিসাব কমিশনার আজ আমরা জমা দিলাম। বিএনপি ভোট মানলেও গণভোট মানে না বলছেন আক্তার হোসেন। দেশের মানুষ গণতান্ত্রিকের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে
ব্যক্তিত্ব করেছিল। কিন্তু এত মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই গণভোটের রায় বিএনপি মানতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। শনিবার 18 জুলাই দিনাজপুরের ফুলবাড়িয়াতে এনসিপির আয়োজিত জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি। আক্তার হোসেন বলেন, দেশের মানুষ গণতান্ত্রিকের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে ব্যক্তিত্ব করেছিল। কিন্তু এত মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই গণভোটের রায় বিএনপি মানতে চায় না। বিএনপি ভোট মানে কিন্তু গণভোট মানে না। তিনি বলেন, দেশের জনগণ সরকারের ভোট দিয়েছে এবং সংস্কারেও ভোট দিয়েছে। সরকার ভোট যদি বৈধ হয় তাহলে সংস্কারের ভোট কেন অবৈধ হবে? এবং এই প্রশ্নে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক উত্তোলন তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, এই রাষ্ট্রকে এবং প্রশাসনকে একদলীয় করে তোলার চক্রান্ত তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দেরি করা হচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকারের সময় তারা বলেছিলেন সরকার গঠনের পরে স্থানীয় সরকার নির্বাচনের কথা। সীমান্তে পুলিশিং এবং সম্পর্কিত উত্তেজনার বিষয়গুলো উল্লেখ করে আক্তার হোসেন দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের সীমান্তকে যদি কোনোভাবে অক্ষত করার চেষ্টা করা হয় তবে দেশের জনগণ আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশে দাঁড়িয়ে যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসন সম্মিলিতভাবে মোতায়েন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শিয়ালের কাছে মুরগি বর্গাদিয়ায় জাতির ভাগ্য বারবার হতাশ। ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল বারবার করার কারণে জাতির ভাগ্য বারবার এমন হতাশে নেমে পড়ছে। রবিবার জাতীয় প্লাস ক্লাব ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের আয়োজিত স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনা জুলাই শীর্ষ আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমনার পীর বলেন, 24-এর এই উত্তোলন দিনগুলোতে আমরা আমাদের রাজনীতিকর অস্থিরতাকে হুমকির মুখে রেখেও রাজপথে অবস্থান নিয়েছি। 24-এর এই দিন বাইতুল মোকাররম ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও মিছিল আমিও আমার যুবকর্মীরা ছিলাম। আমাদের উপরেও নির্বিচার গুলি চালিয়েছিল স্বৈরাচারের পেটানো বাহিনী। তিনি আরো বলেন, আমি আমার এই দলের শীর্ষ নেতৃত্ব সেদিন গুলির মুখে লড়ছি এবং সেদিন বলেছিলাম যত শক্তিশালী হোক ফ্যাসিবাদীদের পতন হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু যে লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্ম আন্দোলন করেছিল সেই লক্ষ্য পূরণ হয়নি। জুলাইয়ের গণ অভ্যুত্থান সহ অতীতের প্রতিটি অভ্যুত্থান সংগ্রামের পর দেশ এমন শক্তির হাতে গিয়ে পড়েছে যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয়। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।